নীল আকাশের নিচে ধুধু প্রান্তর মাঠ, কোথাও কোথাও সবুজের আস্তরণ, আবার কোথাও বা হলদে রুক্ষ ভূমি। রং বেরঙের গালিচার মতো বিশাল ভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট কুঁড়েঘর। রাস্তা থেকে পদ্ম প্রস্ফুটিত পুকুর পেরিয়ে গ্রামটিকে দেখতে অপরূপ লাগে। এই ধরনের গ্রাম দেখে সাধারণত মানুষ খুব আনন্দ পায়। কবিরা এমন সুন্দর দৃশ্য দেখে হয়তো থাকতে পারে না, কবিতা লিখে ফেলে। চিত্রকররা হয়তো ছবি আঁকতে বসে পড়ে। কিন্তু দূর থেকে এমন গ্রাম দেখে চোখ জুড়িয়ে গেলেও গ্রামের ভিতরে গিয়ে লোকজনের সঙ্গে একটু কথা বললেই বোঝা যায় তারা কত কষ্ট করে জীবন যাপন করে, কত অভাব, কত বিপদ, আবার কত কিছুই নেই। তখন এই সব দেখে শুনে মনে হবে যেন দুঃখের কাহিনী লিখি। তবে এমন নয় যে এখানকার মানুষরা খুব দুঃখী, বরঞ্চ তুলনামূলকভাবে অনেক সুখী, অল্পেতেই সন্তুষ্ট, ভোগবিলাসের পিছনে ছোটে না। পঞ্চাননগড় নামে এই গ্রামের মানুষজনের পড়াশোনার ব্যাপারে আগ্রহ খুবই কম ছিল। সরকারি উদ্যোগে খাতায় নাম লেখালেও বেশিরভাগ ছেলেমেয়েরা স্কুলে খুব একটা যেত না। তাই গ্রামের একমাত্র ভগ্নদশা প্রাইমারি স্কুলটা ছিল কোলাহলহীন। বরং গ্রামের বেশিরভাগ ছোট ছোট ছেলেমেয়েরা কাজ করতে বেরিয়ে যেত, কেউ কেউ মাঠে ঘাটে, কেউ বা কলকারখানায়। কেউ কেউ সকাল হলেই গরু, ছাগল, ভেড়া ইত্যাদি নিয়ে মাঠে চড়াতে চলে যেত, অভাবের সংসারে দুটো পয়সা রোজগার করার জন্য। এখানে বয়সের ভেদাভেদ থাকে না, প্রত্যেকেই চেষ্টা করে কিছু রোজগারের জন্য। গ্রামের পাশেই অনেক বড় মাঠ, তাতে অনেক চাষের জমি। সারা বছরই চাষবাস হতো। গ্রামের প্রায় সব লোকই চাষবাসের কাজে যুক্ত ছিল, কিন্তু খুব কম লোকেরই নিজস্ব জমি ছিল। বেশিরভাগ লোকের জমিতে জনমজুর হিসাবেই কাজ করত। সারি সারি গরুর গাড়ি করে ধান যাচ্ছে। এখানে সবথেকে বেশি চাষ হতো ধান। আর এখানকার বেশিরভাগ জমির মালিক ছিল পঞ্চাননগড় গ্রামের পাশের গ্রাম হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা। সাধারণত অগ্রহায়ণ পৌষ মাস করে ধান কাটা হতো। সেই ধান ঝেড়ে বস্তায় ভর্তি করার কাজগুলো পঞ্চাননগড় মাঠেই করে নেওয়া হতো। তারপর সেই ধানগুলোই নিয়ে যাওয়া হতো। কিন্তু তাই বলে এই ধানগুলো কেউ নিজের বাড়িতে নিয়ে যেত না। এগুলো হৃদয়নারায়ণ পাড়ার যদুনাথ রাইস মিলে নিয়ে যাওয়া হতো। এই এলাকার একমাত্র এবং বেশ বড় একটা রাইস মিল। এরা সব ধান কিনে নিয়ে সেগুলি ভাঙিয়ে শহরে লরি লরি চাল পাঠাতো। এটাই ওদের ব্যবসা ছিল। ধীর গতির গরুর গাড়িগুলি রাইস মিল পৌঁছতে বেলা পড়ে যেত। পঞ্চাননগড় গ্রামে এটা হারুনের বাড়ি। হারু আর তার স্ত্রী তাপসী মাঠে যাচ্ছে। তাদের নিজেদের বিঘে পাঁচেক জমি আছে। চাষের জন্য নিজেরাই বেশিরভাগ কাজ করে। ধান রোয়া বা ধান কাটা কয়েকটা কাজেই কিষেন করে। হারুর বাবা স্বদেশবাবু পঞ্চাননগড় গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন। 2 বছর আগে উনি মারা গেছেন। হারু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও কোনো চাকরি পায়নি। তাই নিজেদের গ্রামে চাষবাস ছাড়াও রাত্রিবেলা টিউশনি করে। তাপসীও মাধ্যমিক পাস, তবে চাষের জমিতে কাজ ছাড়া ও বাড়ির কাজই করে। ইনি হারুর মা বিমলা দেবী। আর এটা হলো হারু আর তাপসীর একমাত্র মেয়ে মৌমিতা। গাজীপুরে নবমুকুল বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। খুব প্রতিভাবান মেয়ে। 5ম শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণীতে উঠতে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া খুব সুন্দর ছবি আঁকে। বহু জায়গায় বসে আঁকো প্রতিযোগিতায় প্রাইজও পেয়েছে। আঁকা বা পড়াশোনার জন্য ওকে কখনোই বলতে হতো না, নিজে নিজেই বসে পড়তো। তাই মৌমিতার পড়াশোনা, আঁকার ব্যাপারে মা, বাবা, ঠাকুমা সবাই খুবই উৎসাহ দিত। এমনকি গ্রামের লোকেরাও ধন্য ধন্য করত। আষাঢ় মাসের একদিন জোর বৃষ্টি শুরু হলো। এই সময়টা বর্ষাকাল, তাই বৃষ্টি হবে এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। বিশেষ করে কৃষক যারা জমিতে চাষবাস করে তাদের জন্য ভালোই, কারণ এই সময়টায় জমিতে ধান রোয়ার কাজ হয়। এই সময়টায় জলের একটু বেশি প্রয়োজন হয়। কিন্তু এই বৃষ্টিটা কোনো সাধারণ বৃষ্টি ছিল না, নিম্নচাপের বৃষ্টি। লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে কয়েক দিন ধরে। এত বৃষ্টি মানে তো খুব মুশকিল, রাস্তাঘাট, পুকুর সব ডুবে যাবে। আর যারা চাষবাস করে তাদেরও কম চিন্তার নয়। কয়েকদিন ধরে ধান জলে ডুবে থাকলে তো নষ্ট হয়ে যাবে। তাই চিন্তার ভাঁজ হারুদের মতো চাষিদের কপালে। হারু মুখ গোমড়া করে তাই চুপচাপ দুয়ারে বসেছিল। 3 দিন টানা বৃষ্টি হওয়ার পর একদিন দুপুরবেলা বৃষ্টিটা একটু বন্ধ হয়েছিল।
হারু খুব চিন্তায় আছে যে জমির কি হাল হয়েছে তা দেখার জন্য। জমিতে অনেক জল জমে গেলে আল কেটে জল বের করে দিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তাই সুযোগটা আর হাতছাড়া করতে চাইল না, বেরিয়ে পড়ল জমির উদ্দেশ্যে। হারু একাই যেতে চেয়েছিল, কিন্তু তাপসী এই দুর্যোগের জন্য হারুকে একা যেতে দেয়নি। ও সঙ্গে বেরিয়ে পড়েছিল। কিন্তু বৃষ্টি বেশিক্ষণ থেমে থাকেনি। কিছুক্ষণ পরেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, সঙ্গে বিদ্যুতের ঝলকানি আর তীব্র বজ্রনিনাদ। এবার যেন একটু বেশিই বৃষ্টি হচ্ছিল। এদিকে হারু আর তাপসী তখন মাঠেই ছিল, কাজ সম্পূর্ণ না করে বাড়ি ফিরতেও পারছিল না। হারুদের জমিগুলো আশেপাশের জমির থেকে তুলনায় একটু উঁচুতে ছিল, তাই জমির আলগুলো কেটে দিলে জমি থেকে জল বেরিয়ে যাবে, এর জন্য ফসলগুলো হয়তো বেঁচে যাবে। তাই হারু ভিজে ভিজেই আলগুলো একটু একটু করে কাটছিল, আর পাশেই তাপসী ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। সারা মাঠ জল থই থই করছিল, বেশিরভাগ জমি জলে ডুবে গেছে। হারুদের একটু দূরেই আরও দুটো লোক জমিতে আল কেটে জল বের করার কাজ করছিল। কিন্তু এই বৃষ্টি যদি আরও অনেক হয় তাহলে কিন্তু জল বার করেও কোনো লাভ হবে না। দিগন্ত বৃষ্টি তো পুরো মাঠটাই তখন জলে ডুবে যাবে। তবুও আশায় ছিল ওরা, বৃষ্টি যদি থেমে যায়। এই আশা নিরাশার মধ্যেই হঠাৎ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। প্রচণ্ড একটা শব্দ করে আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে গেল। সম্বিত ফিরে পেতেই লোক দুটো দেখল হারু আর তাপসী জলকাদার মধ্যে পড়ে রয়েছে। তাদের কাছ থেকে ধোঁয়া উঠছিল। বুঝতে আর বাকি রইল না যে তাদের দুজনের ওপরে বজ্রপাত হয়েছে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। এখনো হারু আর তাপসী বাড়ি ফেরেনি বলে ছোট্ট মেয়ে মৌমিতা আর বৃদ্ধা মা বিমলা দেবী খুব চিন্তায় পড়ে গেছে। তাপসী দুজনকেই বলে গেছে এই বৃষ্টিতে তারা যেন বাড়ির বাইরে না বেরোয়। তাই দুজনেই নিরুপায় হয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। তখনও জানে না যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই অসহায় মানুষ দুটোর এবার কি হবে? যাদের উপর ভরসা করে বেঁচে থাকা, তারাই যদি মারা যায় তাহলে এরাই বা কিভাবে বেঁচে থাকবে? তা জানতে হলে আমাদের এই গল্পের পরবর্তী অংশ অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। আর তার জন্য আমাদের চ্যানেল চকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। তাহলে আমাদের চ্যানেলে নিত্য নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর এই গল্পটি কেমন লাগলো তা বরাবরের মতোই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর অনেক শেয়ার করো। ধন্যবাদ।